শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে সবচেয়ে বেশি শোনা যেত উন্নয়ন শব্দটি। দলটি ক্ষমতায় থাকার ফলে দেশের কি কি উন্নয়ন হয়েছে কিংবা হবে তাই নিয়ে প্রতিনিয়ত তাদের মুখে লেগে থাকতো দলীয় বন্দনা। দেশের বাহ্যিক অঙ্গসজ্জা করে আওয়ামী সরকার তার নাম দিয়েছে উন্নয়ন। মূলত গত এক দশকে বাংলাদেশের অবকাঠামোগত দৃশ্যপটের বিপুল পরিবর্তন লক্ষ্য করা যায়। এর মধ্যে অন্যতম পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এইসব মেগা প্রকল্পগুলোকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে উন্নয়নের মাইলফলক হিসেবে উপস্থাপন করেছে বহির্বিশ্বের সামনে। কিন্তু গত বছরের 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর জনমনে প্রশ্ন জেগেছে, মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে কি আসলেই দেশের উন্নয়ন করা হয়েছে, না এটা কেবল কোনো অন্ধকারকে আড়ালে রাখার প্রয়াস ছিল? উন্নয়নের নামে কি দলের প্রচার চালিয়েছে আওয়ামী সরকার, নাকি বাস্তবে এগুলো দেশের মানুষের জীবনে পরিবর্তন এনেছে? আজকের প্রতিবেদনে জানাবো আওয়ামী সরকারের আমলে বড় সব প্রকল্পের পেছনে কি গল্প লুকিয়ে আছে, মেগা প্রকল্পগুলোর সাফল্য, ব্যর্থতা এবং রাজনৈতিক ব্যবহার। বিগত সরকারের সফলতার কথা বলতে গেলে সবার প্রথমে আসে পদ্মা সেতুর নাম। যে কোনো বক্তব্যে আওয়ামী নেতাকর্মীদের মুখে পদ্মা সেতুর কথা বেশ কয়েকবারই শোনা যেত। পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রকল্পের একটি। প্রায় 30,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগে প্রকল্প থেকে সরে যাওয়ার পর বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হয় এই মেগা প্রকল্পটি। বিশ্ব ব্যাংকের অনুদান প্রত্যাহারের পর বিগত সরকারের আমলে 30,193 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে নিজস্ব অর্থায়নে, যা নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ ছিল। নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুর কাজ শেষ হয় 2022 সালে। ওই বছর 25 জুন দক্ষিণ জনপদের মানুষের স্বপ্নের এই সেতু উদ্বোধন করা হয়। বিগত সরকার একে আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেছে সকলের কাছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক ফান্ড প্রত্যাহার এবং নির্মাণ কাজে দীর্ঘসূত্রতার কারণে পদ্মা সেতু প্রকল্প ব্যাপক বিতর্কের মুখে পড়ে। এছাড়া কয়েক দফায় নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার কারণে এই প্রকল্পের শুরুতেই দুর্নীতির অভিযোগ ওঠে তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে। বিশ্ব ব্যাংকের চাপে দুদকের উপপরিচালক 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু 22 মাস তদন্তের পর দুদক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেখানে বলা হয় পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি বা ষড়যন্ত্রের কোনো প্রমাণ মেলেনি। 2014 সালের 16 অক্টোবর দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে 7 আসামির সবাইকে অব্যাহতি দেয় ঢাকার একটি আদালত। তবে সম্প্রতি থেমে যাওয়া মামলাকে আবার পুনরুজ্জীবিত করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এখন অনেকের মনে প্রশ্ন জাগে, পদ্মা সেতু দেশের মানুষের ভালোর জন্য কিংবা বহির্বিশ্বের কাছে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য করা হয়েছে, নাকি এটা ছিল বিগত সরকারের দলীয় প্রচারণার একটি মাধ্যম কেবল? মূলত পদ্মা সেতুর নামকরণ নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। বিএনপি বলেছে এই প্রকল্প 2001 সালে তাদের আমলে পরিকল্পনা করা হয়েছিল, আর আওয়ামী লীগ বলেছে বাস্তবায়ন করেছে তারাই। ফলে পুরো বিষয়টি পরিণত হয় রাজনৈতিক দাবি দেওয়ার খেলায়। এই বিতর্ক প্রকল্পটিকে জাতীয় ঐক্যের প্রতীক বানানোর পরিবর্তে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে নিয়ে গেছে। এই সেতু কেবল সেতু নয়, এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক ব্র্যান্ড। ফলে বিগত সরকার নির্বাচনী প্রচারের জোর হাতিয়ার হিসেবে পদ্মা সেতুই ব্যবহার করেন। স্থানীয় জনগণের জন্য এই সেতু কতটা বাস্তব পরিবর্তন এনেছে এমন প্রশ্নের উত্তরে বলা যায়, মানুষের প্রত্যাশার চেয়ে অনেক কম। তবে পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক সংযোগ স্থাপন হয়। এটি যাতায়াত সময় কমিয়েছে এবং পণ্য পরিবহনে গতি এনেছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আওয়ামী সরকারের আমলের আরও একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রো রেল। তবে প্রশ্ন হলো, মেট্রো রেল কি সহজেই যাতায়াতের মাধ্যম, না লোক দেখানো প্রকল্প? এটি কি নগর জীবনের স্বস্তি, না রাজনৈতিক শোপিস? ঢাকার যানজট নিরসনে 2005 সালে মেট্রো রেল সহ একাধিক গণপরিবহন প্রকল্পের সুপারিশ করা হয়। 2012 সালে বিগত সরকার MRT-6 প্রকল্প হাতে নেয় এবং এটি বাস্তবায়নে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা প্রায় 75% অর্থায়ন করে। 2022 সালে আংশিক উদ্বোধন হওয়া মেট্রো রেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু। মূলত ঢাকা শহরের ভয়াবহ যানজট কমাতে মেট্রো রেল একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হতে আরও কয়েক বছর লাগবে। 33,000 কোটি টাকার এই প্রকল্পকে বিগত সরকার প্রচার করেছে ডিজিটাল বাংলাদেশের মডেল হিসেবে। নগর ট্রান্সপোর্ট ব্যবস্থায় এই ধরনের একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু হওয়া ঢাকার জন্য বড় অর্জন। কিন্তু মেট্রো রেল যাত্রায় স্বাচ্ছন্দ্য আনলেও এর সমালোচনা রয়েছে। বিএনপির নেতাকর্মীদের মতে এই উন্নয়ন কেবল ধনীদের সুবিধা দিচ্ছে, প্রান্তিক জনগোষ্ঠী উপেক্ষিত। যাত্রীর সংখ্যা এখনও প্রত্যাশার চেয়ে কম, বিশেষত যেহেতু এটি পুরান ঢাকা ও ঘনবসতিপূর্ণ অঞ্চলের সঙ্গে যুক্ত নয়।
রাজধানীর প্রান্তিক ও নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য মেট্রো রেল এখনও ব্যয়বহুল এবং ফিডার সার্ভিস ও পর্যাপ্ত পার্কিং সুবিধার অভাবে যাত্রী প্রবাহ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। স্টেশনগুলোর আশপাশে যাত্রী বান্ধব অবকাঠামো যেমন ফুট ওভারব্রিজ, বাস স্ট্যান্ড, হেঁটে চলার উপযুক্ত পরিবেশের অভাব প্রকল্পের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। এই প্রকল্পের রক্ষণাবেক্ষণ, টিকিটিং সিস্টেমের জটিলতা এবং সময়সূচি ঘন ঘন পরিবর্তনের কারণে জনভোগান্তি তৈরি হচ্ছে। এছাড়া এই প্রকল্পের পেছনেও ছিল রাজনৈতিক স্বার্থ হাসিল করার প্রচেষ্টা। 2022 সালের ডিসেম্বর মাসে মেট্রো রেল আংশিকভাবে চালু হয়। বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকিট কেটে মেট্রো রেলে চড়েন এবং সেই দৃশ্য গণমাধ্যমে ভাইরাল হয়, যাকে অনেকেই দলীয় প্রচারমূলক পদক্ষেপ হিসেবে দেখেন। প্রসঙ্গত 2030 সালের মধ্যে 6টি এমআরটি রুট চালুর পরিকল্পনা করেছে বিগত সরকার, যা বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। কিন্তু তা বাস্তবায়নের পথে রয়েছে আর্থিক, কারিগরি ও রাজনৈতিক চ্যালেঞ্জ। বাংলাদেশের ইতিহাসে প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকে কেন্দ্র করে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক প্রচারণা চালিয়েছে। চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে 10,000 কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ হলেও এর পেছনে সরকারের রাজনৈতিক অভিসন্ধি, স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রকল্পটি যে ব্যয়ে নির্মিত হয়েছে তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিশ্বব্যাপী নদীর নিচ দিয়ে নির্মিত টানেলের তুলনায় বঙ্গবন্ধু টানেলের নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে অনেক বেশি। প্রকল্পটির ব্যয় বাড়ানো হয়েছে একাধিকবার। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল প্রায় 8,000 কোটি টাকা, যা পরে বাড়িয়ে 10,000 কোটি টাকারও বেশি করা হয়। এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। টানেল নির্মাণের স্থান ও প্রয়োজনীয়তা নিয়েও বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন চট্টগ্রাম শহরের যানজট নিরসনে এই টানেল তেমন কার্যকর হয়নি যতটা বলা হয়েছে। ফলে প্রকল্পটি শুধুমাত্র রাজনৈতিক অর্জন হিসেবে দেখাতে চাওয়াই ছিল বিগত সরকারের উদ্দেশ্য। প্রকল্প বাস্তবায়নে চীনা কোম্পানি নির্ভরতা এবং চুক্তির শর্তাবলী নিয়েও রয়েছে গোপনীয়তা। অনেক তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, যার ফলে প্রকল্পের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। চীনের একক কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানিকে টেন্ডার ছাড়া সরাসরি কাজ দেওয়া, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে সমালোচিত হয়। আওয়ামী লীগ সরকার এই প্রকল্পকে উন্নয়নের মহাসড়ক হিসেবে ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধুর নাম সংযুক্ত করে টানেলটি উপস্থাপন করা হয় একটি ঐতিহাসিক অর্জন হিসেবে, যেখানে প্রকৃত উদ্দেশ্য ছিল ব্যাপক দারিদ্র্য, বেকারত্ব, ব্যাংক কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পতনের মতো গুরুতর সমস্যাগুলো থেকে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। উন্নয়নকে রাজনৈতিক প্রোপাগান্ডায় রূপান্তরের একটি স্পষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই টানেল। এছাড়া টানেলের লক্ষ্য ছিল চট্টগ্রাম শহরকে আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করা, যাতে শহরের যানজট হ্রাস এবং নতুন অর্থনৈতিক জোন সৃষ্টি সম্ভব হয়। বিগত সরকার এটিকে ভবিষ্যৎ ইন্ডাস্ট্রিয়াল হাব গঠনের ভিত্তি হিসেবে উপস্থাপন করছে, তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। টানেলটি এখনও পর্যাপ্ত যানবাহন আকর্ষণ করতে পারেনি। প্রতিদিনের যান চলাচলের পরিসংখ্যান অনুযায়ী টোল হার বেশি হওয়ায় অনেক গাড়ি চালক এখনও বিকল্প রুট ব্যবহার করছেন। টানেলটি রাতে বন্ধ থাকে, যার ফলে জরুরি সময়ে এই অবকাঠামো ব্যবহার অনিশ্চিত হয়ে পড়ে। এর রক্ষণাবেক্ষণ ব্যয় এবং জলাবদ্ধতা মোকাবেলার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। শহর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীরা বলছেন, এই ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের আগে দীর্ঘদিন অর্থনৈতিক বিশ্লেষণ, পরিবেশ প্রভাব মূল্যায়ন এবং টেকসই রক্ষণাবেক্ষণ পরিকল্পনা থাকা প্রয়োজন ছিল। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু টানেল নিঃসন্দেহে একটি প্রযুক্তিগত কীর্তি হতে পারে, তবে এর পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য, স্বচ্ছতার অভাব, ব্যয়বহুলতা এবং প্রচারণামূলক অপব্যবহার রয়েছে তা উপেক্ষা করা যায় না। এটি প্রমাণ করে প্রকল্প যত বড়ই হোক না কেন জনস্বার্থ নয়, বরং রাজনৈতিক স্বার্থ মুখ্য হলে তার প্রকৃত সুফল পাওয়া কঠিন হয়ে পড়ে। বিগত সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া, অর্থায়ন এবং এর চারপাশে ঘিরে থাকা দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক ব্যবহারের বিষয়গুলো বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এটিকে শুধু উন্নয়ন কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা যথেষ্ট নয়, বরং এটি হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের একটি রাজনৈতিক হাতিয়ার, যার পেছনে ছিল অসৎ উদ্দেশ্য, স্বচ্ছতার ঘাটতি এবং পরিকল্পিত দুর্নীতি। প্রকল্পটির নির্মাণ ব্যয় শুরু থেকেই প্রশ্নবিদ্ধ। প্রায় 1,46,000 কোটি টাকা ব্যয় এই প্রকল্পের 90% রাশিয়ার ঋণে বাস্তবায়িত হয়েছে। রূপপুর প্রকল্পের প্রযুক্তিগত এবং কৌশলগত দিক সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল। রোসাটম নামক রুশ রাষ্ট্রায়ত্ত কোম্পানির মাধ্যমে নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহ প্রায় সবকিছু তাদের উপর নির্ভরশীল, যা ভবিষ্যতে বাংলাদেশকে নিরাপত্তা ও সক্ষমতার দিক দিয়ে সংকটের মুখে ফেলতে পারে। এটি শুধু আর্থিক নয়, একটি জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নও। বিশেষজ্ঞদের মতে প্রকল্পটির চুক্তি প্রক্রিয়া ছিল অত্যন্ত অস্বচ্ছ এবং জনগণের অজানায় পরিচালিত। জাতীয় সংসদে এই চুক্তি নিয়ে কোনো পূর্ণাঙ্গ
আলোচনা হয়নি, যা গণতান্ত্রিক জবাবদিহিতার পরিপন্থী। 2019 সালে রূপপুর প্রকল্পের কর্মকর্তাদের থাকার জন্য নির্মিত ভবনে আসবাবপত্র কেনাকাটার নামে ব্যাপক দুর্নীতির ঘটনা ফাঁস হয়, যা বালিশ কাণ্ড নামে পরিচিতি পায়। একটি বালিশ কিনতে খরচ দেখানো হয় প্রায় 5,000 টাকা এবং সেটি ভবনের তলায় তুলতে ব্যয় দেখানো হয় 760 টাকা। দুর্নীতির এই ঘটনা তদন্তের আশ্বাস দেওয়া হলেও দোষীদের শাস্তি বা প্রকৃত জবাবদিহিতার কোনো নজির দেখা যায়নি। এছাড়াও এই প্রকল্পকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময়। প্রকল্পের বিভিন্ন ধাপকে কেন্দ্র করে মহড়া ভিত্তিক উদ্বোধন, নেতাকেন্দ্রিক প্রচারণা এবং বঙ্গবন্ধুর নাম জুড়ে দিয়ে জাতীয় আবেগ কাজে লাগানো হয়েছে। বাস্তব চাহিদা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা দুর্বলতা এবং গ্রাহকের পর্যায়ে বিদ্যুতের অপচয় এসব মূল সমস্যা এড়িয়ে গিয়ে কেবলমাত্র টানেলের অঙ্গসজ্জা ও রাজনৈতিক স্বার্থ হাসিল করা ছিল বিগত আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য। সব মিলিয়ে রূপপুর প্রকল্প যতটা না উন্নয়নের প্রতীক, তার চেয়ে বেশি হয়ে উঠেছে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং দুর্নীতির সুযোগ তৈরির একটি মাধ্যম। যে প্রকল্প জাতির জন্য গর্বের হওয়ার কথা, তা আজ প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, অস্বচ্ছতা এবং লুটপাটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত পদ্মা সেতু হোক কিংবা মেট্রো রেল, এই প্রকল্পগুলো নিঃসন্দেহে বাংলাদেশের সক্ষমতার প্রতীক, কিন্তু এসব প্রকল্পে দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে তাৎক্ষণিক রাজনৈতিক লাভে মনোযোগী ছিলেন বিগত সরকার। কে কত বড় সেতু উদ্বোধন করতে পারে, কার ছবি থাকবে ব্যানারে, তা নিয়েই ছিল প্রতিযোগিতা। প্রকল্প বাস্তবায়নে দেখানোর মতো কাজ বেশি, কার্যকর ব্যবহার কম। জনগণের করের টাকায় উন্নয়ন, জনগণের মতামত বা অংশগ্রহণ ছিল সবচেয়ে কম, ছিল না জবাবদিহিতাও। দেশের জনগণের অর্থে যখন এসব প্রকল্প বাস্তবায়িত হয়, তখন সেই জনগণেরই সমানভাবে এর সুফল পাওয়া উচিত। অথচ এখনও দেখা যায় এসব উন্নয়ন প্রকল্পের সফল শহর কেন্দ্রিক ও উচ্চবিত্ত শ্রেণীকেই বেশি স্পর্শ করে, যেখানে প্রান্তিক জনগণ বঞ্চিত থাকছে। উন্নয়ন যেন শুধু ফিতা কাটা আর ব্যানারের বিষয় না হয়, চাই প্রকৃত স্বচ্ছতা, অংশগ্রহণ ও জনগণের উপকার। রাজনৈতিক প্রচার নয়, দরকার জনমুখী পরিকল্পনা। শুধুমাত্র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মেগা প্রকল্প ব্যবহার করা হলে প্রকৃত উন্নয়ন ব্যাহত হয়।